একটা কথা আছে বন্ধুরা, हिपोक्रेसी की भी सीमा होती है। মানে এই যে প্রধানমন্ত্রীর যে দুই ধরনের চরিত্র, যে দোগলাপন্থা মনোভাব, এই মনোভাব কিন্তু কিভাবে প্রধানমন্ত্রী মেনটেন করে সেটা কিন্তু ভারতীয় রাজনীতিতে বর্তমানে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই যায় এবং সেখানে একটা মসজিদে গিয়ে সাজদা করে। আমি সেই চিত্র আপনাদেরকে দেখাবো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কোন খুশিতে উনি কতটা খুশি, কতটা এক্সাইটেড হয়ে, কতটা সৌজন্য, কতটা আবেগপূর্ণভাবে উনি কিভাবে গলা মেলাচ্ছেন, আমি সেই চিত্রটা দেখাবো। ঠিক একই রকমভাবে যখন উনি সৌদিতে যায়, সৌদির যে প্রধানমন্ত্রী রয়েছে মোহাম্মদ বিন সালমান, সেই মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যদি আপনারা চিত্রটা দেখেন, তাহলে আপনিও নিজে নিজে কতটা গর্ববোধ করবেন, কতটা খুশি হবেন যে একজন মুসলিম রাষ্ট্রের প্রধানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা হাসি খুশি মুখ, মানে ওই যে বলে না নান্না মুন্না খিলখিলাতে হ্যায়, মানে কতটা ওনার মনের ভিতর কতটা হাসি, কতটা মানে উচ্ছ্বসিত উনি। তার এই মুখের চেহারা, মানে তার যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলখানা দর্শন করলে মনে কথা একটাই মনে আসে, আহা কি দেখিলাম, জন্মান্তরে ভুলিব না। এই যে আজকে যখন এই মালয়েশিয়া থেকে শুরু করে সৌদি আরব, সঙ্গে ব্রুনেই মসজিদের যে সাজদা, সেই সাজদায় উনি এটা প্রমাণ করতে চাচ্ছে যে উনি মুসলিমদের কতটা কাছের, মুসলিমদের জন্য কতটা উনি অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে। কিন্তু আপনি যদি এই বিদেশি সফরটাকে একটু সরিয়ে রেখে ভারতবর্ষে আসেন, তাহলে এখানে কিন্তু পুরো আলাদা রকম একটা চরিত্র, আলাদা রকম একটা পরিবেশ লক্ষ্য হবে। বিজেপির নীতিশ রানা যে ধরনের মন্তব্য করছে, প্রকাশ্য সমাবেশে উনি বলছে মসজিদে ঢুকে মুসলিমদের, अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। বুঝতেই পারছেন কি বোঝাচ্ছি আমি, মুসলিমদেরকে কেটে ফেলবে। প্রধানমন্ত্রীর মুখ থেকে একটি শব্দ বের হয় না। এই ব্যক্তিটিকে দেখেন, আপনি এই ব্যক্তিটিকে দেখেন, টি রাজা সিং। ইনি মহারাষ্ট্রের অলিতে গলিতে ঘুরছে অস্ত্র নিয়ে এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য করছে, যেখানকার আইন কানুনকে একটা প্রতিকূলতার মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম শব্দ খরচ করবে না, করেনি। এমনকি এরা তো গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই সাগরেদ, প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদীও একসময় প্রকাশ্য সমাবেশ, একটা দেশের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের প্রধান, মনে রাখবেন এটা অন্য কেউ, মানে আমার মতো এরাগেরা কেউ নয়, আপনার মতো এরাগেরা কেউ নেই, প্রধানমন্ত্রী মঞ্চে উঠে কি বলছেন যে দুষ্কৃতীদের, মানে গুন্ডাদের, বদমাশদের নাকি পোশাক আশাক দেখলেই বোঝা যায়। দেখেন কি বলেছে। लगा रहे हैं टीवी पे, उनके जो दृश्य आ रहे हैं, ये आग लगाने वाले कौन है वो उनके कपड़ों से ही पता चल जाता है। তৎসঙ্গে আরো উদাহরণ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিগত লোকসভা ভোটের পূর্বে কংগ্রেসের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোর পর্যালোচনা বা ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করতে করতে উনি এটাও বলে, মানে বিদ্বেষমূলক, একটা হিংসামূলক, ঘৃণার রাজনীতির সম্মুখে উনি দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের শব্দ খরচ করে। আমি শোনাবো আপনাদেরকে কি বলেছে উনি। गोल ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी, उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे
और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। যখন আমি ভারতবর্ষের পরিবেশ লক্ষ্য করব এবং যখন নরেন্দ্র মোদী স্বয়ং বিদেশ যাত্রা করবে তখনকার পরিবেশ লক্ষ্য করব, ঠিক যেরকম এখানে গোডসেকে পুজো করা, গোডসের ভক্ত হওয়া, আমাদের মহাত্মা গান্ধীজিকে অপমান করা, মহাত্মা গান্ধীজিকে সবসময় ক্রিটিসাইজ করা, আর যখন উনি বিদেশ যাত্রায় যায় তখন মহাত্মা গান্ধীর পদতলে নিজের মাথাকে নস্তক করা, মানে দুটো আলাদা রকম পরিবেশ। ওই যে কথাটা বললাম না কিছুক্ষণ আগে, হিপোক্রেসি কি ভাই কোই সীমা হতি হ্যায়, ঠিক একই রকম। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা মোদি কিভাবে বলেছে আমি আপনাদেরকে শোনাবো। हिपोक्रेसी की भी सीमा होती है। শুনলেন, এই যে দুটো আলাদা পরিবেশ। আর এই যে এভাবে যখন বিদেশ যাত্রা করছে, যখন ভারতের বুকে রাজনীতি করছে, এই রাজনৈতিক এই যে সাম্প্রদায়িক ভেদাভেদ, এই যে দুটো চরিত্রের জন্য, একটা মানুষকে দেখানো চরিত্র, একটা বাইরের রাষ্ট্রের কাছে নিজেকে ধর্ম নিরপেক্ষর পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেটা করছে, এবং ভারতের বুকে যখন প্রবেশ করছে তখন আলাদা রকম যে চরিত্র, এই দুটো চরিত্রকে কিন্তু প্রধানমন্ত্রী সুনিপুণ দক্ষতার সঙ্গে মেনটেন করছে। কিন্তু এতে ক্ষতি হচ্ছে সমাজের। আপনাদের কাছে উদাহরণ রয়েছে, এক মহারাষ্ট্রের ট্রেনে এক বৃদ্ধ মানুষকে এই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যে সাগরেতের যে উচ্ছৃঙ্খল, যে বিদ্বেষমূলক কথাবার্তা, যে হিংসা ঘৃণার রাজনীতি, সেই রাজনীতির কারণে কিছু সংখ্যক চণ্ডাল, উগ্রবাদী, আতঙ্কবাদী, জঙ্গি প্রকৃতির মানুষ মহারাষ্ট্রের থানেতে একটি ট্রেনের মধ্যে একজন বৃদ্ধ মানুষের উপর চড়াও হয়ে যায়। সেই বৃদ্ধ মানুষটিকে বিরক্ত করে ছেড়ে দেয়, তাকে গালিগালাজ থেকে শুরু করে, মা বোন তুলে গালিগালাজ থেকে শুরু করে তাকে মারধর করে। ঠিক একই রকম পশ্চিমবাংলার যুবক হরিয়ানায় গোরক্ষক বাহিনী গো মাংস খেয়েছে এই সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলে। শুধুমাত্র যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির এই ঘৃণার রাজনীতির কারণে যে শুধুমাত্র ভারতবর্ষে একটা কমিউনিটির ক্ষতি হচ্ছে আর আপনারা হাততালি দিচ্ছেন তা কিন্তু নয়। এই ধরনের ঘৃণার রাজনীতির কারণে পুরো সমাজটাকে প্রধানমন্ত্রী পিছিয়ে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের সার্বিক ক্ষতি করছে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ধরনের রাজনীতির কারণে গতকাল আমাদের একজন ভাই হরিয়ানায় অয়ন মিশ্র, একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে, মাত্র 12 ক্লাসের পড়ে, সেই অয়ন মিশ্রকে এই গোরক্ষক বাহিনী 30 কিলোমিটার দৌড় করায়, মানে পিছু করে 30 কিলোমিটার দৌড় করে গুলিবাড়ি করে এবং অয়ন মিশ্র মরে যায়। আজকে অয়ন মিশ্রের মা কি বলেছে আমি শোনাবো আপনাদের। मुसलमान समझ के गोली में, मुसलमान का इंसान नहीं है। मुसलमान समझ के रोड चल रहा है, बेगुनाह मुसलमान फैमिली लेके चल रहा है, कैसे चला, क्यों मुसलमान को मार दिया? जो कोई गुनाहगार होगा उसी को मारने का हक है, वो भी गोली मारने का हक नहीं है। पुलिस को बताओ क्यों मारेंगे मुसलमान को? मुसलमान हमारे भाई नहीं है क्या? कितने मुसलमान है पड़ोस में, वो हमारे रक्षा करते हैं, भाई हैं, बहन मानती हूँ मैं। सर बस यही है हमारी रिक्वेस्ट है, आप जितना कोशिश हो हमें न्याय चाहिए। 1984 में इंदिरा को गोली लगी, उनको फांसी। তাহলে বুঝুন, এই ধরনের রাজনীতিতে আপনারা কখনো একটা কমিউনিটি যখন আঘাতপ্রাপ্ত হয়, একটা কমিউনিটির যখন ক্ষতি হয় তখন হাততালি দিচ্ছেন। কিন্তু একটা কথা আছে যে লাগে গিয়া, রাহাত ইন্দুরি সাহেব বলেছিল একটা কথা, যে আপনার একটা পাড়ার মধ্যে যদি আগুন লাগে তাহলে সেই পাড়ায় আপনিও থাকেন, আমিও থাকি, আমার বাড়িতে যদি আগুন লাগে তাহলে আপনিও বাঁচতে পারবেন না, বা আপনার বাড়িতে যদি আগুন লাগে তাহলে আমার বাড়িতেও আগুনটা আসবে। তাহলে সেই ক্ষেত্রেই এই ঘৃণার রাজনীতির কারণে কিন্তু সমাজের সার্বিক ক্ষতি হচ্ছে। এই ঘৃণা থেকে আপনি বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না। এই বিজেপির ভারতীয় জনতা পার্টি এই যে দোগলাপন্থী যে পরিবেশ, এই যে হিপোক্রেসি, এই ধরনের যে একটা পরিবেশ তৈরি করে রেখেছে, এর উদাহরণ হিসাবে, এর কারণ হিসাবে আমি বলছি, এখানে রাজনীতিটা কোথায় আমি বলছি, মহারাষ্ট্রে ভোট রয়েছে, তাই এই ধরনের উচ্ছৃঙ্খল, এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ওনারা কন্টিনিউ করছে। সেখানে গিয়ে নীতিশ রানা বিজেপির এমপি কি বলছে, যে মুসলিমদের মসজিদে ঢুকে মুসলিমদেরকে কেটে ফেলবে। হরিয়ানা ভোট রয়েছে, হরিয়ানা কি করছে, গোরক্ষক বাহিনীদেরকে প্রশ্রয় দিচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নবদীপ সাইনি
বলছে যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, আর ওদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত লাগে তাহলে ওদেরকে কে রুখবে, এই ধরনের মন্তব্য। আর আমি তো জলজ্বলন্ত উদাহরণ আপনাদেরকে বারবার দিচ্ছি যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, উনি বলছে যে মুসলিমদেরকে এই ভারতবর্ষে থাকতে দেওয়া হয়েছে, এটাই সব থেকে ভুল। ইদানিং উনি একটা মন্তব্য করেছে যেখানে মুসলিমদের কাছ থেকে মাছ কিনতে বারণ করেছে। উনি বলেছে মুসলিমরা নাকি মাছের মধ্যে ইউরিয়া প্রয়োগ করে। এই যে বিদ্বেষ, এই বিদ্বেষমূলক রাজনীতি করছে। মহারাষ্ট্রে ভোট রয়েছে, হরিয়ানায় ভোট রয়েছে, এই কারণে ঠিক একই রকমভাবে মুসলিমদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করছে। জম্মু কাশ্মীরে ভোট রয়েছে, এরা রাজনীতি করছে, কিন্তু এই রাজনীতি, এই ঘৃণার রাজনীতির কারণে ক্ষতি হচ্ছে আপনার আমার সমাজের। আমার দেশ পিছিয়ে যাচ্ছে, আমার দেশ 50 বছর পিছিয়ে যাচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস।